হ্যালো স্টুডেন্টস, এডুমন্ত্রা ইউটিউব চ্যানেলের আরও একটা ইনফরমেটিভ সেশনে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। চলছিল আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়ান লাইনার সিরিজ। এর আগে 5টা সেশন আমি কিন্তু করে ফেলেছি এবং সেই ভিডিওগুলোতে প্রচুর ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করেছি, যেগুলো এই বছরে আগামী যে কটা কম্পিটিটিভ এক্সাম হতে চলেছে তার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য বলে দিই যে এই ওয়ান লাইনার সিরিজটায় যে ওয়ান লাইনারগুলো সেগুলো কিন্তু আমি নিয়েছি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে কোশ্চেনগুলো এসছে জিওগ্রাফির থেকে বা যে টপিকের ওপর থেকে এসছে সেই টপিকের ওপর বেস করে এই ওয়ান লাইনারগুলো বানানো। তো শুধুমাত্র একটা ওয়ান লাইনারে আমরা একটা ইনফরমেশান নিয়ে আলোচনা করি না, এখানে একটা ইনফরমেশানের সাথে রিলেটেড আরও যা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান রয়েছে যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমি কিন্তু সেরকমও প্রচুর ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের সেশন শুরু করা যাক, শেষ অবধি সবাই ভিডিওটা দেখো। আজকে প্রথম বলছে যে হুইচ অফ দ্য ফরেস্ট রিজার্ভ ইজ এ ন্যাচারাল হ্যাবিটেট ফর লায়ন্স ইন ইন্ডিয়া। তাহলে শুধুমাত্র ইন্ডিয়া নয়, তোমাদেরকে বলে দিই যে গোটা এশিয়ার মধ্যে প্রেজেন্টলি একটাই মাত্র এরকম ফরেস্ট রয়েছে যেখানে ন্যাচারালি এশিয়াটিক লায়নকে পাওয়া যায় এবং সেটা ইন্ডিয়াতেই রয়েছে। কোথায় রয়েছে না গুজরাটে রয়েছে। তা গুজরাটে গির ফরেস্ট, তোমাদের আরেকটু আইডিয়া থাকা দরকার যে গুজরাট স্টেটের মধ্যে গির ফরেস্টটা কোথায় রয়েছে, কারণ আমরা দেখব যে বিভিন্ন স্টেটে বিভিন্ন হিল বা প্ল্যাটু বা মাউন্টেন্স রয়েছে। তো অনেক সময় তোমাকে সেইভাবেও কিন্তু জিজ্ঞেস করা হয় যে এই ফরেস্টটা কোন হিল বা প্ল্যাটুতে রয়েছে, ঠিক আছে। তো গুজরাটের ক্ষেত্রে দুটো পেনিনসুলা আমরা পাই, তোমরা জানো যে ওপরেরটাকে আমরা বলি কাচ পেনিনসুলা, যেখানে গ্রেট রান অফ কাচ রয়েছে, লিটল রান অফ কাচ রয়েছে, আর নিচেরটাকে আমরা বলি কাথিয়াবার পেনিনসুলা। এই কাথিয়াবার পেনিনসুলা কিন্তু আমাদের ইন্ডিয়ান পেনিনসুলার পার্ট, অর্থাৎ ইন্ডিয়ার যে ওল্ডেস্ট যে আর্কিয়ান রকের যে বেস পাওয়া যায় তার যে ক্রাস্টটা, সেই ওল্ডেস্ট ল্যান্ডমাসের পার্ট কিন্তু এই কাথিয়াবার পেনিনসুলা। তো এই জায়গাতেই কিন্তু রয়েছে আমাদের গির ফরেস্ট এবং এই যে পেনিনসুলা দুটো তাদের মাঝে যে ওয়াটার বডিটা রয়েছে সেটাকেও কিন্তু আমরা গালফ বলে থাকি। একটা হচ্ছে গালফ অফ কাচ আর একটা হচ্ছে গালফ অফ খাম্বাত। তাহলে তোমাদের সেটাও কিন্তু জেনে রাখা উচিত যে কোনটা গালফ অফ কাচ আর কোনটা গালফ অফ খাম্বাত। কারণ গালফ অফ খাম্বাতে আমরা দেখব গুজরাটের যে মেজর রিভার্সগুলো যেমন সবরমতী, মাহি, নর্মদা, তাপি, এদের সবার মাউথ কোথায় রয়েছে না এই গালফ অফ খাম্বাতে রয়েছে। চলো নেক্সট পয়েন্টে আমরা চলে যাই। বলেছে হোয়াট উইল বি দ্য এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন ম্যানগ্রোভ ফরেস্ট। তাহলে ম্যানগ্রোভ ফরেস্টের ওপর গ্লোবাল ওয়ার্মিংয়ের কী এফেক্ট পড়তে পারে। তো গ্লোবাল ওয়ার্মিংয়ের তো অনেক এফেক্ট রয়েছে, তোমরা লাস্ট দুটো ডিকেড ধরে বুঝতেই পারছো যে আমাদের ক্লাইমেটের একটা চেঞ্জ হয়েছে, টেম্পারেচার যেন প্রচুর ইনক্রিজ করছে। আবার যে সমস্ত জায়গায় আগে রেনফল হতো না সেই জায়গায় ক্লাউড দেখা যাচ্ছে, যেমন লাদাখে। আবার কোনো জায়গায় যে সময়টা রেনফল হতো প্রচুর, সেই সময়টায় কিন্তু দেখা যাচ্ছে মনসুন টাইমে রেনফল হচ্ছে না। তো এরকম একটা ক্লাইমেটিক চেঞ্জ আমরা কিন্তু অনেক দিন ধরেই দেখতে পাচ্ছি, যার পেছনে মূল কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তাহলে এই যে ক্লাইমেট চেঞ্জের এফেক্ট, তার জন্য আমরা কি দেখতে পাচ্ছি না আমাদের যে এত যে গ্লেশিয়ার রয়েছে আমাদের আর্থের সারফেসে, বিশেষ করে আমাদের যে পোলার রিজিয়ানগুলো, সেই গ্লেশিয়ারগুলো কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে আস্তে আস্তে মেল্ট করে যাচ্ছে এবং তারা যদি মেল্ট করে যায় তাহলে আমাদের যে সি লেভেল রয়েছে সেই ওয়াটার লেভেল কিন্তু অনেকটা ইনক্রিজ করে যাবে। তাতে কি হবে না যে সমস্ত লো ল্যান্ড যে এরিয়াগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন দেশের যে কোস্টাল রিজিয়ান বলো অথবা বিভিন্ন যে ওশানিক আইল্যান্ড রয়েছে, সেই আইল্যান্ডগুলো কিন্তু একসময় সাবমার্জড হয়ে যাবে বা কোস্টাল রিজিয়ানগুলো। তো ইন্ডিয়ার ওপরও কিন্তু এই থ্রেটটা এসছে, কারণ তোমরা দেখবে যে ইন্ডিয়ার যে মেগা যে সিটিগুলো তার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু কোস্টাল রিজিয়ানে রয়েছে। যেমন তুমি মুম্বাই, চেন্নাই, কোচি, বিশাখাপত্তনম, কলকাতা, এদের কথা যদি বলো তাহলে এরা সবাই কোস্টাল রিজিয়ানে রয়েছে এবং আগামী দিনে যদি আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্টকে মিনিমাইজ করতে না পারি তাহলে কিন্তু এই শহরগুলো ডুবে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তাহলে বলা হয়েছিল ম্যানগ্রোভের কথা, তাহলে ম্যানগ্রোভ কোথায় জন্মায় এইটা সম্বন্ধে আমাদের আইডিয়া আছে কি, যে ম্যানগ্রোভকে আমরা কোথায় পাবো না কোস্টাল রিজিয়ানে অথবা কোনো আইল্যান্ডের কোস্টাল রিজিয়ানেই পাবো আমরা, যে জায়গায় টাইডাল অ্যাক্টিভিটি খুব ভালো হয়ে থাকে, অর্থাৎ ডেলি সেখানে জোয়ার ভাটা ভালো হয়, সেই জায়গাতে কিন্তু ম্যানগ্রোভ ডেভেলপ করে। তো ইন্ডিয়ার ক্ষেত্রে তোমরা জানো যে বিশাল লম্বা কোস্টলাইন রয়েছে এবং আমরা ওয়েস্ট কোস্ট আর ইস্ট কোস্ট দুটোতেই কিন্তু ম্যানগ্রোভ পাই, কিন্তু তুলনামূলকভাবে ইস্টার্ন কোস্টাল রিজিয়ানে আমরা প্রচুর ম্যানগ্রোভ ফরেস্ট পেয়ে থাকি। এবং ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্টও তোমরা জানো যে সুন্দরবন, যেটা ইন্ডিয়া বাংলাদেশ মিলিয়ে রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে।
তো ম্যানগ্রোভ যেহেতু কোস্টাল রিজিয়ানের একটা ভেজিটেশন, তাই সি লেভেল যত বাড়বে স্বাভাবিকভাবেই কিন্তু এই ম্যানগ্রোভ ফরেস্টের ওপর একটা থ্রেট আসছে যে তারাও কিন্তু সাবমার্জড হয়ে যেতে পারে। নেক্সট চলো কি আছে দেখে নিই। বলছে হুইচ বায়োডাইভার্সিটি হটস্পট ইজ লোকেটেড এন্টায়ারলি ইনসাইড ইন্ডিয়া। তাহলে বায়োডাইভার্সিটি হটস্পট এই টার্মটা বলতে আমরা কি বুঝি না, তোমরা যেমন দেখেছো যে স্যাংচুয়ারি হয়, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, এইগুলো এই যে আমি পরপর বলছি এদের এরিয়া অ্যাকর্ডিং টু পরপর বাড়ছে, তাই তো। একটা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে তোমরা দেখেছো যে একাধিক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা ন্যাশনাল পার্ক থাকতে পারে। তো বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে আরও বড় একটা রিজিয়ন বা এরিয়া, সেইটাকে আমরা কনসিডার করছি এবং সেই জায়গাকে কেন আমরা স্পেশাল ফোকাস করছি না, সেই জায়গার যে বায়োডাইভার্সিটি সেইটা ওয়ার্ল্ডের মধ্যে হয়তো ইউনিক, যেমন আমাজন ফরেস্ট তোমরা যদি বলো, যেমন হিমালয়ান রিজিয়ন আমি যদি বলি, তাহলে এইগুলো এরকম ওয়ার্ল্ডের মধ্যে এই ইউনিক বায়োডাইভার্সিটি রিজিয়ন একটাই রয়েছে, তাই সেই পুরো রিজিয়নটাকে আমাদের প্রোটেক্ট করা দরকার। তার যে ওভারঅল বায়োডাইভার্সিটি কেন প্রোটেক্ট করা দরকার না, প্রোটেক্ট আমরা কাকে করি না, যার উপর থ্রেট আসছে তাকেই আমরা প্রোটেক্ট করব। তাহলে থ্রেট বলতে বলা হয় যে এই যে রিজিয়নটা, এই রিজিয়নের যদি দেখা যায় যে মোর দ্যান 1500 ভাস্কুলার প্ল্যান্টস এখানে অ্যাভেলেবেল রয়েছে। ভাস্কুলার মানে বড় বড় গাছ, অর্থাৎ যাদের ফ্লোয়েম জাইলেম এই সমস্ত থাকে, সেই রকম ভাস্কুলার প্ল্যান্টের মোর দ্যান 1500 স্পেসিস এখানে এক্সিস্ট করে, কিন্তু তার মধ্যে 70% কিন্তু আইদার এন্ডেঞ্জার্ড অথবা থ্রেটেন বা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে। তাই তাদেরকে রক্ষা করার জন্য এই পুরো রিজিয়নটাকে আমরা প্রোটেক্ট করছি এবং তাকে বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট। তাহলে স্বাভাবিকভাবেই এটা একটা বিশাল বড় রিজিয়ন, ঠিক আছে। তো ইন্ডিয়াতে বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে 4টে। এই 4টে বায়োডাইভার্সিটি হটস্পটের মধ্যে দেখা যায় যে যেহেতু বায়োডাইভার্সিটি হটস্পট একটা বিশাল বড় রিজিয়ন, তাই সেটা পার্টিকুলারলি একটা কান্ট্রির মধ্যে নাও থাকতে পারে, 2-3টে কান্ট্রি মিলিয়েও কিন্তু থাকতে পারে। তো ইন্ডিয়াতে এরকম 4টে বায়োডাইভার্সিটি হটস্পটের মধ্যে একটা এন্টায়ারলি ইন্ডিয়ার মধ্যে রয়েছে। কোনটা সেটা না, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। যেহেতু ওয়েস্টার্ন ঘাট এন্টায়ারলি ইন্ডিয়ান ল্যান্ডমাসের মধ্যেই রয়েছে, তাই ওয়েস্টার্ন ঘাট যে বায়োডাইভার্সিটি হটস্পটটা সেটাকে আমরা এন্টায়ারলি ইন্ডিয়ার মধ্যে পাবো। তাহলে বাকি 3টে কী কী আমরা একটু জেনে নিই, সেগুলোও কোশ্চেনে জিজ্ঞেস করা হয় এবং ইন্ডিয়ার সাথে কোন কান্ট্রি মিলিয়ে সেগুলো রয়েছে। তাহলে আরেকটা বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে হিমালয়ান রিজিয়ন। গ্রিন কালারে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটাকে পুরোটা হচ্ছে হিমালয়ান রিজিয়ন এবং সেটা তো শুধুমাত্র ইন্ডিয়াতে নেই, নেপাল আছে, ভুটান আছে, চায়না আছে, ওদিকে যদি বলো পাকিস্তানও কিছুটা আছে, ঠিক আছে। তো এদের সবাইকে মিলে এই গোটা হিমালয়ান রিজিয়নটা একটা বায়োডাইভার্সিটি হটস্পট। নেক্সট যদি আমরা নর্থ ইস্টে চলে আসি, নর্থ ইস্টে আমরা দেখব যে এই যে কি বলে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই যে রিজিয়নটা বা মেঘালয়ের একদম ইস্টার্ন পার্টে কিছুটা, তো আসামে, সাউদার্ন আসামেও যদি বলো কিছু হিলস রয়েছে, যাদেরকে আমরা একসাথে বলি পূর্বাঞ্চল হিলস। তো এই যে পূর্বাঞ্চল হিলস, এবং তোমরা বোধহয় জানো যে গ্রেটার হিমালয়া আমাদের নামচা বাড়োয়ার পর মায়ানমারে এক্সটেন্ডেড আরাকান ইয়োমা নামে। তো এই যে এখানে একটা মাউন্টেনিয়াস রিজিয়ন আমরা পাচ্ছি, মায়ানমার এবং আমাদের নর্থ ইস্টার্ন ইন্ডিয়ার পূর্বাঞ্চল হিলসকে একসাথে মিলিয়ে সেইটাকে আমরা বলি ইন্দো বার্মা বায়োডাইভার্সিটি হটস্পট, ঠিক আছে, বা ইন্দো বার্মা রিজিয়ন, অর্থাৎ বার্মার কিছুটা অংশ এবং ইন্ডিয়ার কিছুটা অংশ। এই হলো 3টে। আর লাস্ট আরেকটা যেটা, সেটাকে বলা হয় সুন্ডা ল্যান্ড। এই সুন্ডা ল্যান্ড এই রিজিয়নটা কি না, সুন্ডা কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, মনে রেখো, কারণ ইন্ডিয়ান ওশানের সব থেকে ডিপেস্ট পোর্শন হচ্ছে এই সুন্ডা রিজিয়ন। তা ডিপেস্ট পোর্শন অফ ওশানকে আমরা কি নামে চিনি না, ট্রেঞ্চ। তাহলে ইন্ডিয়ান ওশানের ডিপেস্ট পোর্শন হচ্ছে সুন্ডা ট্রেঞ্চ। কোথায় রয়েছে না, জাভা আইল্যান্ড অর্থাৎ ইন্দোনেশিয়া সুমাত্রা আইল্যান্ডেরও যদি আমরা সাউথে চলে যাই আমরা জাভাকে পাবো। সেই জায়গায় সুন্ডা কিন্তু একটা স্ট্রেটও রয়েছে। স্ট্রেট মানে হচ্ছে দুটো ওয়াটার বডিকে কানেক্ট করে, যে ওয়াটার বডি ন্যারো চ্যানেল তাকে স্ট্রেট বলি। তাহলে সুন্ডা স্ট্রেটও আছে, সুন্ডা ট্রেঞ্চও আছে। আর এই রিজিয়নে ইন্দোনেশিয়ান আইল্যান্ডগুলোর সাথে আমাদের আন্দামান নিকোবরের কিছুটা পোর্শন নিয়ে আমরা বলি সুন্ডা ল্যান্ড বায়োডাইভার্সিটি হটস্পট। তাহলে আন্দামান নিকোবর আইল্যান্ড গ্রুপ কিন্তু পুরোটা এর মধ্যে আসে না, শুধুমাত্র এই নিকোবর আইল্যান্ড গ্রুপের যেটা সাউদার্ন মোস্ট আইল্যান্ড অর্থাৎ গ্রেট নিকোবর, এই গ্রেট নিকোবর শুধুমাত্র এই সুন্ডা ল্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে আসে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আন্দামান নিকোবর পুরোটা কিন্তু আসে না, মনে রাখবে। শুধু সাউদার্ন মোস্ট আইল্যান্ড অফ আন্দামান নিকোবর, সেটা হচ্ছে গ্রেট নিকোবর, যেখানে ইন্দিরা পয়েন্ট রয়েছে, সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া,
সেইটা এই সুন্ডা ল্যান্ডের আন্ডারে আসে। এবং এর সাথে আরেকটা ইন্টারেস্টিং জিনিসও রয়েছে, তোমরা যদি আন্দামান নিকোবরে দেখো, দেখবে প্রচুর স্যাংচুয়ারি বা মেরিন স্যাংচুয়ারি বা ন্যাশনাল পার্ক আছে, কিন্তু দেখবে বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু একটাই আছে। সেটা কোন আইল্যান্ডে আছে? না এই গ্রেট নিকোবরেই আছে, কারণ সেটার নাম গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, তাহলে বায়োডাইভার্সিটি হটস্পট নিয়ে যাবতীয় যা কিছু ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে আমি সব কিছু বলে দিলাম। নেক্সট বলেছে ইন হুইচ স্টেট মানস স্যাংচুয়ারি ইজ লোকেটেড। তাহলে মানস আর কাজিরাঙা এই দুটো ফরেস্টের নাম তোমরা বহুবার বহু পরীক্ষার কোশ্চেনে পাবে যে এসছে। তা আসামে আরও অনেক কিন্তু ন্যাশনাল পার্ক রয়েছে, 7টা ন্যাশনাল পার্ক রয়েছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে লেটেস্ট যে ন্যাশনাল পার্কটা ইন্ডিয়ার 2024-এর কথা বলছি, লেটেস্ট ন্যাশনাল পার্ক হচ্ছে রাইমোনা ন্যাশনাল পার্ক, সেটাও কিন্তু আসামেই রয়েছে। তো চলো আসামের যে 7টা ন্যাশনাল পার্ক তাদের মধ্যে যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট তাদের সম্বন্ধে কিছু পয়েন্টস তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, মানস তো ছিল, আর এখানে দেখো কাজিরাঙা আর রাইমোনা এই দুটোর কথা আমি এখানে ওয়ান লাইনারে নিয়েছি। তাহলে মানসের কথা প্রথম আসি। মানস কোথায় রয়েছে? না অ্যাকচুয়াল যে মানস ফরেস্ট, যাকে রয়্যাল মানস ন্যাশনাল পার্ক বলে, সেটা কিন্তু ভুটানে রয়েছে। ভুটানে রয়েছে হিমালয়ান রিজিয়ানে রয়েছে। কোন হিমালয়া? না মিডিল হিমালয়ান রিজিয়ানে, তার সাউদার্ন স্লোপে রয়েছে, এবং সেটা এক্সটেন্ডেড হয়েছে হিমালয়ান তেরাই রিজিয়ান পর্যন্ত, যেটাকে আমরা আবার তিস্তার ইস্টার্ন সাইডে ডুয়ার্স নামেও চিনি। তাহলে এই যে হিমালয়ান তেরাই রিজিয়ান, ভুটান থেকে এই ফরেস্টটা আসামের মধ্যে এক্সটেন্ডেড। আসামে এটাকে আমরা মানস ফরেস্ট হিসেবে চিনি। মানস ফরেস্টেও কিন্তু ওয়ান হর্ন রাইনো আমরা পাই, প্রচুর এলিফ্যান্টও পাই। ওয়ান হর্ন রাইনোর জন্য ফেমাস কোনটা বললে? কাজিরাঙা, ঠিক আছে। কিন্তু আমরা মানস বলো, আদার যে টুকটাক স্যাংচুয়ারি রয়েছে আসামে, এমনকি আমাদের নর্থ বেঙ্গলের যে বক্সা জলদাপাড়া সেই জায়গাতেও টুকটাক কিন্তু রাইনো পপুলেশন পেয়ে থাকি। কিন্তু ওয়ান হর্ন রাইনোর মেন ঘাঁটি ইন্ডিয়াতে হচ্ছে কাজিরাঙা ফরেস্ট। তাহলে মানস ফরেস্ট কিন্তু হিমালয়ান তেরাই রিজিয়ানে রয়েছে, যেটা ইন্ডিয়াতে রয়েছে, ঠিক আছে। মানস ফরেস্টের মধ্যে দিয়ে মানস রিভার তো অবশ্যই ফ্লো করছে, তাছাড়াও বেকি বলে একটা রিভার ফ্লো করছে, মনে রেখো, ইম্পর্টেন্ট ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র। আচ্ছা, নেক্সট চলে আসি রাইমোনার কথায়। রাইমোনা তাহলে কি বললাম? না 2024-এ ইন্ডিয়ার লেটেস্ট ন্যাশনাল পার্ক যেটা ইনক্লুড হয়েছে সেটা হচ্ছে রাইমোনা ন্যাশনাল পার্ক। তোমরা দেখবে আসামের একদম ওয়েস্টার্ন সাইডে রয়েছে, অর্থাৎ এই জায়গাটাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আলিপুরদুয়ার রয়েছে। আলিপুরদুয়ার থেকে যদি আমরা আসামে এন্টার করি তাহলেই আমরা রাইমোনাকে পাবো। আর আলিপুরদুয়ারে একটা ফেমাস ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা হচ্ছে আমাদের বক্সা জয়ন্তী ন্যাশনাল পার্ক বা টাইগার রিজার্ভও বটে। তো এই যে বক্সা জয়ন্তী যে আমাদের ন্যাশনাল পার্ক এবং এই যে মানস ন্যাশনাল পার্ক, এই দুইয়ের মাঝে কিন্তু অ্যানিম্যাল করিডোর হিসেবে এই ফরেস্টটা আগে ছিল, সেটাকেই এখন আমরা স্যাংচুয়ারি থেকে আরেকটু আপগ্রেড করে ন্যাশনাল পার্কের তকমা দিয়েছি। তাহলে রাইমোনা ন্যাশনাল পার্ক কিন্তু লোকেটেড বিটুইন বক্সা জয়ন্তী অ্যান্ড মানস ন্যাশনাল পার্ক। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান বলছি, এগুলো ভিডিও শুনতে শুনতে দরকার হলে পজ করে নিজেরা খাতায় নোট করো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কাজিরাঙার কথায় চলে আসি। কাজিরাঙা তো বললাম ওয়ান হর্ন রাইনোর জন্য ফেমাসই। ব্রহ্মপুত্রের লেফট ব্যাঙ্কে রয়েছে কাজিরাঙা ফরেস্ট, ব্রহ্মপুত্রের লেফট ব্যাঙ্কে। তাই প্রতি বছর, এবছরও মনসুনে ব্রহ্মপুত্র ফ্লাড করছে, এবং দেখবে সবথেকে বেশি ফ্লাড অ্যাফেক্টেড ফরেস্ট কোনটা যদি বলা হয়, এমনকি ইন্ডিয়ার মধ্যেও যদি বলা হয়, তাহলেও কিন্তু কাজিরাঙা ন্যাশনাল পার্কের নাম আসে। এবারেও কিন্তু প্রচুর স্পেসিস সেখানে মারা গেছে, মোর দ্যান 100-150 এরকম আমি দেখছিলাম নিউজে। তো কাজিরাঙা ফরেস্ট ব্রহ্মপুত্রের একদম মানে লেফট ব্যাঙ্কেই রয়েছে, ব্রহ্মপুত্রের পাড়ে, তাই অল্প ওয়াটার লেভেল ইনক্রিজ করলেই আমরা দেখব কাজিরাঙা ফরেস্টটা কিন্তু ফ্লাড এফেক্টেড হয়। আচ্ছা, নেক্সট চলে আসি, এই যে নামেরি, ওরাং, এগুলো সব আসামের ন্যাশনাল পার্ক। ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক, ডিব্রু সাইখোয়া কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভও রয়েছে। তাহলে ব্রহ্মপুত্রের ওপর সবথেকে বড় আইল্যান্ড বা রিভারাইন আইল্যান্ড ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় হচ্ছে মাজুলি, এটা তোমরা জানো আশা করি। সুবনশিরি রিভার এবং ব্রহ্মপুত্রের মিটিং প্লেসে এই মাজুলি আইল্যান্ডটা তৈরি হয়েছে। তাহলে ব্রহ্মপুত্রকে আমরা লার্জেস্ট রিভার বলে থাকি, কারণ সে প্রচুর পরিমাণে ওয়াটার ভলিউম এবং সেডিমেন্টস ক্যারি করে ইন্ডিয়াতে নিয়ে আসে, এবং সেই সেডিমেন্টসগুলো মেনলি এই আসামে যে ব্রহ্মপুত্র প্লেন্স সেখানে আমরা ডিপোজিশন হতে দেখতে পাই, সেই জন্য এত বড় বড় রিভারাইন আইল্যান্ড তৈরি হয়েছে। এবং ব্রহ্মপুত্র রিভার বেড এখানে অনেক চওড়া, কোথাও কোথাও 20-22 কিলোমিটার চওড়া। তো সেই জন্য আমরা আরও যে আইল্যান্ডগুলো পাবো, এরকমই একটা আইল্যান্ড হচ্ছে ডিব্রু সাইখোয়া। তোমরা দেখবে যে আসামে যখন ব্রহ্মপুত্র এন্টার করছে সেই জায়গাটার নাম হচ্ছে সাদিয়া, সেখানে ব্রহ্মপুত্রের দুটো ইম্পর্টেন্ট ট্রিবিউটারিও ব্রহ্মপুত্রের সাথে এসে মিট করছে, একটা হচ্ছে দিবং আর একটা হচ্ছে লোহিত।
এই সাদিয়া থেকেই কিন্তু ব্রহ্মপুত্রে ন্যাশনাল ওয়াটারওয়ে 2 স্টার্ট হয়। সাদিয়া থেকে আপ টু ধুবড়ি অবধি এইটাকে আমরা বলে থাকি ন্যাশনাল ওয়াটারওয়ে 2 অফ ইন্ডিয়া, যেটা ব্রহ্মপুত্র রিভারে রয়েছে। সেই সাদিয়ার কাছেই এই ডিব্রু সাইখোয়া একটা রিভারাইন আইল্যান্ড ব্রহ্মপুত্রে, এবং সেখানে গোটা আইল্যান্ডটাকেই আমরা ন্যাশনাল পার্ক বা বায়োস্ফিয়ার রিজার্ভ ডিক্লেয়ার করেছি। আর লাস্ট যে ফরেস্টটার কথা আসামে বলবো সেটা হচ্ছে দিহিং পাটকই। পাটকই রেঞ্জ আছে অরুণাচল প্রদেশে, পাটকই বাম বলে একটা রেঞ্জ রয়েছে, যেটাকে আমরা বলে থাকি ইন্ডিয়া এবং মায়ানমারের মধ্যে ওয়াটারশেড। এই পাটকই রেঞ্জের নাম থেকেই এই দিহিং পাটকই, দিহিং একটা রিভার, তো দিহিং পাটকই বলে যে ফরেস্টটা সেটা আসামে রয়েছে একদম ইস্টার্ন সাইডে। এই দিহিং পাটকই আগে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ছিল, রিসেন্টলি মানে আগের বছর বা তার আগের বছর 22-23-এই এটা ন্যাশনাল পার্ক হয়েছে। এটাকে আমাজন অফ দ্য ইস্ট বলা হয়ে থাকে, ঠিক আছে। যেহেতু এই জায়গাটাতে, এই ফরেস্টটাতে আমরা প্রচুর এভারগ্রিন ফরেস্ট বা রেইন ফরেস্ট পেয়ে থাকি, এবং তুলনামূলকভাবে এটা মানুষের অনেক কম অত্যাচার সহ্য করেছে এখনো অবধি, তাই জন্য এখানে আমরা ভার্জিন ফরেস্ট কিন্তু পেয়ে থাকি, রেইন ফরেস্ট। সেই জন্য এটাকে আমাজনের সাথে কম্পেয়ার করে আমাজন অফ দ্য ইস্ট বলা হয়। নেক্সট চলো, আসাম সম্বন্ধে অনেকক্ষণ হলো কথাবার্তা। নেক্সট চলো, এখানে আরেকটা ছিল, সেটা হচ্ছে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় রয়েছে। তা নন্দা দেবী, আশা করি তোমরা সবাই জানো যে উত্তরাখণ্ডে রয়েছে নন্দা দেবী, একটা গ্রেটার হিমালয়ান পিক। সেই নন্দা দেবী পিকের আশেপাশের যে রিজিয়ানটা, সেই জায়গাটাকে আমরা বলি নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে চলো এই রিলেটেড কিছু ইনফরমেশান বলে দিই, যেগুলো কিন্তু পরীক্ষায় আগে এসছে, ঠিক আছে, আবারও আসতে পারে। প্রথম কথা হচ্ছে উত্তরাখণ্ডের গাড়ওয়াল এবং কুমায়ুন দুভাগে ভাগ করা হয়। তার মধ্যে কোথায় পড়ে নন্দা দেবী? উত্তরাখণ্ডের ইস্টার্ন পার্টটাকে আমরা বলি কুমায়ুন রিজিয়ান, ওয়েস্টার্ন পার্টটাকে আমরা বলি গাড়ওয়াল রিজিয়ান। নন্দা দেবী কিন্তু এই কুমায়ুন রিজিয়ানে পড়ে। নন্দা দেবী ছাড়াও তোমরা দেখবে যে পাঞ্চচুল্লি, কামেট, এরা কিন্তু পড়ে হচ্ছে কুমায়ুন রিজিয়ানে উত্তরাখণ্ডে। আর আমাদের গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ এই সমস্ত কিছু পড়ে উত্তরাখণ্ডের ওয়েস্টার্ন পার্টে, অর্থাৎ গাড়ওয়াল রিজিয়ানে। তোমরা দেখবে যে গঙ্গার যেটা হেডওয়ার্ড স্ট্রিম অর্থাৎ ভাগীরথী, তার ওপর যে তেহরি ড্যাম রয়েছে, যেটাকে ইন্ডিয়ার হাইয়েস্ট ড্যাম বলা হয়, সেই তেহরি ড্যামও কিন্তু উত্তরাখণ্ডের গাড়ওয়াল রিজিয়ানে রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে নন্দা দেবী পিকের কথা যদি আমরা বলি, তাহলে ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কোনটা? না, কারাকোরাম রেঞ্জে রয়েছে গডউইন অস্টিন বা K2। কিন্তু কারাকোরাম যেহেতু ট্রান্স হিমালয়ান রেঞ্জ, তাই এটা ইন্ডিয়ার হাইয়েস্ট পিক হলেও যদি তোমাকে কোশ্চেন করা হয় যে বলো তো ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কোনটা যেটা হিমালয়াতে রয়েছে, ঠিক আছে, তাহলে এই হিমালয়া বলতে আমরা কিন্তু তখন ট্রান্স হিমালয়াকে বুঝি না, আমরা বুঝি যে গ্রেটার, মিডিল আর শিবালিক, এই তিনটে রেঞ্জকে। তাহলে এই তিনটে রেঞ্জের মধ্যে হাইয়েস্ট পিক কোনটা যেটা ইন্ডিয়াতে রয়েছে? তাহলে তখন অ্যান্সার হয় কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা কোথায় আছে? সিকিমে আছে। কিন্তু কাঞ্চনজঙ্ঘার পরে যে পিকটা, মানে অল্টিটিউডের রেসপেক্টে বলছি, তাহলে নাম আসে নন্দা দেবী। তাহলে হিমালয়াতে রয়েছে এরকম ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কাঞ্চনজঙ্ঘা, সেকেন্ড হাইয়েস্ট পিক হচ্ছে নন্দা দেবী। আর যদি তোমাকে হিমালয়া মেনশন না করে ওভারঅল ইন্ডিয়ার বলে, তাহলে অবশ্যই গডউইন অস্টিন বা K2 হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট পিক। তো নন্দা দেবী এই যে রিজিয়ানটা এবং এই ওয়েস্টার্ন পার্টে যে গাড়ওয়াল রিজিয়ান, এই গাড়ওয়াল এবং কুমায়ুনের মাঝ বরাবর যে মেন রিভারটা ফ্লো করেছে বা যে ডিভাইড করে রেখেছে, সেটা হচ্ছে অলকানন্দা রিভার, যে বদ্রীনাথের কাছ থেকে অরিজিনেট হয়ে আসছে। তা সেই অলকানন্দা রিভারের একটা ট্রিবিউটারি যে হচ্ছে ধৌলিগঙ্গা। ধৌলিগঙ্গার আরেকটা ট্রিবিউটারি হচ্ছে ঋষিগঙ্গা। এদের দুজনের নাম মনে রেখো, ঋষিগঙ্গা এবং ধৌলিগঙ্গা, এই দুটো রিভার এই নন্দা দেবী রিজিয়ানের মেন ড্রেনেজ। অর্থাৎ কোন রিভার নন্দা দেবী পিক থেকে অরিজিনেট হচ্ছে, তাহলে আইদার ঋষিগঙ্গা হতে পারে, না থাকলে অপশানে ধৌলিগঙ্গা থাকলে সেটা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। এবং ধৌলিগঙ্গা হচ্ছে ট্রিবিউটারি অফ অলকানন্দা। আর লাস্ট যেটা বলি যে নন্দা দেবী ন্যাশনাল পার্কও রয়েছে এবং নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভও রয়েছে। তাহলে বুঝতেই পারছো যে আস্তে আস্তে আমাদের মানে এদের পদমর্যাদাটা আস্তে আস্তে বেড়েছে। আগে একসময় স্যাংচুয়ারি ছিল, তারপর ন্যাশনাল পার্ক হয়েছে, তারপর বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছে। তাহলে আমি আগেও বলেছি যে বায়োস্ফিয়ার রিজার্ভ মানে তার ভেতরে অনেক স্যাংচুয়ারি বা ন্যাশনাল পার্ক এক্সিস্ট করতে পারে। স্বাভাবিকভাবে এখানেও সেরকম অনেক স্যাংচুয়ারি বা ন্যাশনাল পার্ক রয়েছে। তার মধ্যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। নন্দা দেবী বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক কোথায় আছে বললে সেটা নন্দা দেবী রিজিয়ানেই রয়েছে। চলো তারপরে কি আছে দেখে নিই।
আচ্ছা, নেক্সট ওয়ান লাইনারে যাওয়ার আগে তোমাদের বলে দিই যে WBCS মেন্স 2023 আর মাত্র 2 সপ্তাহ বাকি আছে। তো তোমাদের প্রিপারেশন আশা করি সবাই কমপ্লিট। তাও যদি একবার নিজেদেরকে টেস্ট করে নিতে চাও, যদি একবার মানে পরীক্ষার হলের যে অ্যাটমসফিয়ারটা সেটা যদি আগে একবার নেট প্র্যাকটিস করে নিতে চাও, তার জন্য বলবো যে এডুয়ান্টার তরফ থেকে 3টে কিন্তু এরকম মক সেট তোমাদের জন্য রয়েছে WBCS মেন্সের। এবং এখানে 3টে সেট তোমরা কমপ্লিট সেট পাবে, যেরকম মেন্স হয় পেপার 1 থেকে শুরু করে পেপার 6 অবধি, সেরকম 3টে সেট তোমরা মক টেস্ট দিতে পারো মাত্র 299-এ কিন্তু পেয়ে যাচ্ছ। আর BCS মেন্সের পরের মাসেই যদি আমরা দেখি তাহলে PSC মিসলেনিয়াস এক্সাম আসে, তাহলে মিসলেনিয়াসের জন্য আশা করি তোমরা সবাই পরীক্ষায় নিশ্চয়ই বসছো। তাহলে 10টা মক কিন্তু আমরা রেখেছি তোমাদের জন্য, তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো মিসলেনিয়াস মক, সেটাও কিন্তু 299-এই তোমরা 10টা মক পেয়ে যাচ্ছ। তো তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে এই নাম্বারে কল করে তোমরা আদার যদি তোমাদের কিছু জানার থাকে ইনফরমেশান, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো। চলো আমরা চলে যাই নেক্সট আমাদের ওয়ান লাইনারে। বলেছে দামো টাইগার রিজার্ভ। এই দামো টাইগার রিজার্ভ কোথায় রয়েছে না মধ্যপ্রদেশে। খুব ইম্পর্টেন্ট, আগামী দিনের যে কোনো পরীক্ষায় এটা আসবেই। কেন আসবে না, কারণ ইন্ডিয়ার লার্জেস্ট টাইগার রিজার্ভ কোনটা, ঠিক আছে, পুরনো কোশ্চেন, কেউ কেউ হয়তো জানো। তাহলে লার্জেস্ট টাইগার রিজার্ভ কোনটা না, সেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ। এবং এই নাগার্জুন সাগর শ্রীশৈলম আমরা একটা রিভারের ওপর কি কি ড্যাম রয়েছে সেই রেসপেক্টে কিন্তু এদের নামটা আসে। তাহলে তোমরা জানো কি না আমাকে কমেন্ট করে বলো যে নাগার্জুন সাগর আর শ্রীশৈলম এই দুটো কোন রিভারের সাথে রিলেটেড, ইন্ডিয়ার একটা ইম্পর্টেন্ট রিভার। যাই হোক, অন্ধ্রপ্রদেশে নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ হচ্ছে অ্যাকর্ডিং টু এরিয়া ইন্ডিয়ার লার্জেস্ট টাইগার রিজার্ভ। কিন্তু আগামী দিনে এই দামো টাইগার রিজার্ভটা ইন্ট্রোডিউস করা হচ্ছে মধ্যপ্রদেশে। এটা কমপ্লিট হয়ে গেলে অ্যাজ এ টাইগার রিজার্ভ এরিয়ার দিক দিয়ে এটাই হবে ইন্ডিয়ার লার্জেস্ট টাইগার রিজার্ভ। তাহলে এখনও নয়, কিন্তু আপকামিং দিনে আমরা বলতে পারি দামো টাইগার রিজার্ভ হতে চলেছে ইন্ডিয়ার লার্জেস্ট টাইগার রিজার্ভ অ্যাকর্ডিং টু এরিয়া। টাইগার নিয়ে কিছু ফ্যাক্ট, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে টাইগার পপুলেশন সব থেকে বেশি ইন্ডিয়াতে আমরা কোন স্টেটে পাই, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। ওভারঅল টাইগার পপুলেশন স্টেট ওয়াইজ বলছি মধ্যপ্রদেশে সব থেকে বেশি রয়েছে। তোমাকে যদি বলা হয় যে কোন টাইগার রিজার্ভে টাইগার পপুলেশন বেশি, অর্থাৎ এখানে একটা পার্টিকুলার কোনো ফরেস্টকে আমি টার্গেট করে বলছি যে বলো যে কোন ফরেস্টে টাইগার পপুলেশন বেশি আছে, তাহলে কিন্তু অ্যান্সার হবে জিম করবেট ন্যাশনাল পার্ক, ঠিক আছে। উত্তরাখণ্ডে রয়েছে ইন্ডিয়ার প্রথম ন্যাশনাল পার্ক, যার আগে নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। সেই জিম করবেট ন্যাশনাল পার্কে কিন্তু ফরেস্টের বেসিসে, কোনো একটা পার্টিকুলার ফরেস্টের বেসিসে কতগুলো টাইগার আছে বলতে সব থেকে বেশি আমরা জিম করবেটে পাবো। আচ্ছা, নেক্সট হচ্ছে তাদোবা ন্যাশনাল পার্ক। তাদোবা ন্যাশনাল পার্ক এটাও কিন্তু একটা টাইগার রিজার্ভ এবং মহারাষ্ট্রের সম্ভবত প্রথম এবং সবথেকে বড় টাইগার রিজার্ভ। সেই জন্য বিভিন্ন পরীক্ষায় তোমরা মহারাষ্ট্রের মধ্যে থেকে এই তাদোবাকেই সব থেকে বেশিবার পাবে। তাদোবা ন্যাশনাল পার্ক মহারাষ্ট্রে রয়েছে। আচ্ছা, নেক্সট বলেছে লার্জেস্ট অক্সবো লেক। তাহলে লার্জেস্ট লেক অফ ইন্ডিয়া বললে চিল্কার কথা বলি আমরা, কিন্তু লার্জেস্ট স্যালাইন লেক হচ্ছে ইন্ডিয়ার মধ্যে চিল্কা। লার্জেস্ট লেক বললে তো আমাকে বলা নেই আলাদা করে, তাই চিল্কাই হয় অ্যান্সার। কিন্তু যদি লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বলে ইন্ডিয়াতে তাহলে হয়ে যায় উলার। উলার কিন্তু ন্যাচারাল লেক, অর্থাৎ লার্জেস্ট ফ্রেশ ওয়াটার ন্যাচারাল লেক অফ ইন্ডিয়া হচ্ছে উলার। যদি তোমাকে লংগেস্ট লেক অফ ইন্ডিয়া বলে তাহলে ভেম্বনাথ কয়াল, যেটা কেরালায় রয়েছে মালাবার কোস্টে, সেটা হচ্ছে লংগেস্ট লেক অফ ইন্ডিয়া। তারপরে তোমাকে জিজ্ঞেস করা হয় যে ইন্ডিয়ার লার্জেস্ট ইনল্যান্ড স্যালাইন লেক কোনটা, অর্থাৎ লার্জেস্ট স্যালাইন বাট কোস্টাল হলে হবে না, ইনল্যান্ড হতে হবে, ল্যান্ডের ভেতরে রয়েছে, তাহলে রাজস্থানে রয়েছে লেক সাম্বার। আর যদি তোমাকে বলে যে ইন্ডিয়ার লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক কোনটা, বা আর্টিফিশিয়াল লেক হলে জেনারেলি সেটা আমরা ফ্রেশ ওয়াটারই বানাবো, তাই না, স্যালাইন ওয়াটার কেন জমা করে রাখবো, কারণ আমাদের ডেলি ইউজে প্রচুর ফ্রেশ ওয়াটার লাগে। তাই ইন্ডিয়ার লার্জেস্ট আর্টিফিশিয়াল বা ম্যানমেড ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে গোবিন্দ বল্লভ প্যান্থ সাগর। এটা কি না রিহান্দ রিভারের ওপর রিহান্দ ড্যাম রয়েছে, তার ওয়াটার রিজার্ভার গোবিন্দ বল্লভ প্যান্থ সাগর, যেটা ইউপিতে রয়েছে। সব লেক বলে দিলাম যা যা ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে। এবারে আসছি অক্সবো লেকের কথা। তাহলে অক্সবো লেক কী জিনিস, দেখো নিচে আমি কিছু ছবি দেখিয়েছি। রিভার যখন তার মিডিল কোর্স শেষ করে লোয়ার কোর্সে চলে আসে তার নিম্ন গতিতে, তখন তার যে স্পিডটা সেটা অনেকটা স্লো হয়ে যায়। কেন, কারণ সে প্লেনসের ওপর দিয়ে ফ্লো করছে। তাই জন্য এতদিন সে তার মাউন্টেনিয়াস কোর্স থেকে যা কিছু এরোশন করে নিয়ে এসছে সেগুলোকে সে এখন আর ক্যারি করে নিয়ে যেতে পারে না।
তাই জন্য কি হয় না, নিজের রিভার বেডের মধ্যেই সে ডিপোজিট করে দেয়। তো স্বাভাবিকভাবেই নিজেই নিজের রাস্তাটাকে আটকে দেয়। তাহলে তখন সে পাশ দিয়ে আবার নতুন করে ফ্লো করতে শুরু করে, অর্থাৎ রিভারের যে পাথটা সেটা কিছুটা আস্তে আস্তে শিফট হয়ে যায়। এটা খুব তাড়াতাড়ি হয় না, অবশ্যই একটা লং টার্ম প্রসেস, কিন্তু দেখা যায় যে এইভাবে আস্তে আস্তে রিভার কোর্সটা এঁকে বেঁকে ফ্লো করছে। আমাদের ভাগীরথী হুগলি রিভারেও তোমরা যদি দেখো, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া এই জায়গাটায় ভাগীরথী হুগলি রিভারের এরকম এঁকে বেঁকে ফ্লো করার কোর্স তোমরা দেখতে পাবে, যাকে বলা হয় মিয়েন্ডারিং কোর্স বা মিয়েন্ডার। তাহলে রিভার মিয়েন্ডার তৈরি করে এইভাবে, এবং এই মিয়েন্ডারটায় যখন দেখা যায় যে প্রচুর এরকম এঁকে বেঁকে ফ্লো করছে রিভার, তখন কোনো একটা পার্ট যদি জয়েন করে যায়, তখন দেখা যায় যে রিভারটা আবার এইভাবে ফ্লো করছে, আর পাশে এই যে পার্টটা সেটা একটা লেক হিসেবে রিভার থেকে বিচ্ছিন্ন হয়ে থেকে যাচ্ছে। তো এই যে লেকগুলো যেহেতু এরকম রিভারের এরকম কোর্সের জন্য তৈরি হয়েছে, তাই এই লেকগুলোর শেপও এরকম ধরনের হবে, অর্থাৎ অনেকটা বলা হয় যে ঘোড়ার খুরের যে নাল আটকানো হয় সেইরকম ধরনের শেপ বা অর্ধচন্দ্রাকৃতি টাইপের শেপ। তো এদেরকে বাংলায় সেই জন্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে, ইংলিশে বলে অক্সবো লেক। তাহলে এইভাবে অক্সবো লেক তৈরি হয়। তাহলে আমাদের যত রিভার রয়েছে ইন্ডিয়াতে, তাদের মধ্যে কোন ধরনের রিভারগুলোতে আমরা এই অক্সবো লেক তৈরি হতে দেখতে পাবো? দুটো ব্রডলি যদি আমি ডিভাইড করি, একটা হচ্ছে হিমালয়ান রিভার আর একটা হচ্ছে পেনিনসুলার রিভার। তাহলে আমরা কিন্তু এই ধরনের রিভারের মিয়েন্ডারিং কোর্স বা অক্সবো লেক সবসময় হিমালয়ান রিভারগুলোর ক্ষেত্রে দেখতে পাবো, যেরকম গঙ্গা বলো বা ভাগীরথী হুগলি আমরা লোয়ার কোর্সে এসে দেখতে পাই। তো এটা খেয়াল করো যে যাদের সেডিমেন্টস ক্যারি মানে বেশি ক্যারি করে থাকে যে রিভারগুলো সেডিমেন্টস বা ওয়াটার, তাদের ক্ষেত্রেই কিন্তু এই ধরনের আমরা মিয়েন্ডারিং কোর্স বা অক্সবো লেক দেখতে পাই। আমাদের নর্থ বেঙ্গলে একটা ইম্পর্ট্যান্ট রিভার রয়েছে যাতে আমরা এরকম মিয়েন্ডারিং কোর্স দেখতে পাই। জেনারেলি আমাদের নর্থ বেঙ্গলে তিস্তা, তোর্ষা, জলঢাকা এই রিভারগুলো প্রচুর ফাস্ট ফ্লোয়িং রিভার, আমরা জানি হিমালয় থেকে ডাইরেক্ট নেমে আসছে আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি হয়ে। একমাত্র রায়ডাক রিভার যে ভুটানের অনেক হাই অল্টিটিউড থেকে আসছে, এবং ফাইনালি আমরা দেখব যে আলিপুরদুয়ার, কোচবিহারের কাছে এই রায়ডাক রিভারও কিন্তু প্রচুর এরকম মিয়েন্ডারিং কোর্স বা তার সাথে সাথে অক্সবো লেক তৈরি করেছে। আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশের বর্ডার দিয়ে একটা টাইডাল রিভার ফ্লো করছে যার নাম ইছামতি রিভার। সেই ইছামতি রিভারেও কিন্তু তোমরা উত্তর চব্বিশ পরগনায় এরকম অক্সবো লেক দেখতে পাবে। ঠিক আছে, তো এই ছিল অক্সবো লেকের গল্প। আর এত অক্সবো লেকের মধ্যে লার্জেস্ট অক্সবো লেক কোনটা সেটাকে আমরা বিহারে পাবো। ঠিক আছে, এই ছবিটা হচ্ছে বিহারের কানওয়ার লেক। এই কানওয়ার লেকটা শুধুমাত্র বিহার বা ইন্ডিয়ার মধ্যে নয়, এশিয়ার মধ্যে লার্জেস্ট অক্সবো লেক বলা হয়ে থাকে বিহারে তৈরি হওয়া কানওয়ার লেককে। নেক্সট বলছে দেখো, টপ স্লিপ বা ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক এর আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে আন্নামালাই টাইগার রিজার্ভ। ঠিক আছে, টপ স্লিপ বা ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক বা আন্নামালাই টাইগার রিজার্ভ কোথায় রয়েছে না আন্নামালাই রেঞ্জের ইস্টার্ন স্লোপে রয়েছে, তাই জন্য সেটা তামিলনাড়ুতে পড়ে। আন্নামালাই রেঞ্জের ওয়েস্টার্ন স্লোপটা আমরা জানি, আশা করি যে কেরালার দিকে পড়ে, কারণ কেরালা, তামিলনাড়ু এই দুটোর বাউন্ডারি বরাবরই আন্নামালাই, কার্ডামম, অগস্ত্যমালাই এই রেঞ্জগুলো রয়েছে নীলগিরির সাউথে। ঠিক আছে, তাহলে টপ স্লিপ কেন বলা হয় এই ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্কের টপ স্লিপ? কারণ এখানে প্রচুর ফরেস্ট পাওয়া যায়। আমরা এই হিলসগুলোতে দেখি যে কেরালা রিজিয়ানে বা নীলগিরি রিজিয়ানে যেহেতু প্রচুর রেনফল হয়ে থাকে, তাই জন্য এখানে আমরা ময়েস্ট ডেসিডুয়াস বা রেন ফরেস্ট পেয়ে থাকি। তো এই যে ফরেস্ট, তার একটা টিম্বার ভ্যালু রয়েছে, তাহলে সেটাকে কেটে বিক্রি করেও আমাদের যেমন একটা ইকোনমিক ইনকাম হয় আর কি, আবার তার সাথে সাথে এই ফরেস্টকে কেটে ফেলে যে নতুন ল্যান্ড আমি পাচ্ছি, সেখানেই আমরা কিন্তু প্ল্যান্টেশন এগ্রিকালচার করে থাকি, এবং এই রিজিয়ানটাকে কিন্তু স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে, সব থেকে স্পাইসি স্টেট বলতে কিন্তু কেরালা, কারণ ম্যাক্সিমাম স্পাইস তোমরা আন্নামালাই, কার্ডামম রেঞ্জেই পাবে। তো সেই যে বড় বড় গাছগুলোকে কেটে ফেলা হতো, সেগুলো পাহাড়ের ওপর থেকে নিচে নামানো খুব কষ্টকর, কিন্তু এখানে পাহাড়ের স্লোপ এমনই ছিল যে গাছগুলোকে কেটে যদি ওপর থেকে আমরা গড়িয়ে দিতাম, তাহলে সেগুলো গড়াতে গড়াতে অর্থাৎ স্লিপ কেটে নিচ অবধি চলে আসতো। তো এই ধরনের ঘটনার জন্য এই ফরেস্টটাকে স্পেশালি টপ স্লিপ ন্যাশনাল পার্ক বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলেছি কি না লার্জেস্ট লিফট ইরিগেশন প্রজেক্ট ইন ইন্ডিয়া। তাহলে এই প্রজেক্ট বা রিভার ভ্যালি প্রজেক্ট বা যাকে আমরা মাল্টিপারপাস প্রজেক্ট বলি, সেই নিয়েও প্রচুর কোশ্চেন আসে। যদি তোমাকে বলা হয় যে ইন্ডিয়ার লার্জেস্ট মাল্টিপারপাস প্রজেক্ট কোনটা,
ঠিক আছে, আর কিচ্ছু নয়। শুধু যদি সিম্পলি বলা হয় লার্জেস্ট মাল্টিপারপাস প্রজেক্ট, তাহলে সেটা হবে ভাকরা নাঙ্গাল, যেটা সাতলেজের ওপর রয়েছে। যদি তোমাকে বলা হয় যে লংগেস্ট আমাদের ড্যাম কোনটা, তাহলে সেটা হবে মহানদীর ওপর হীরাকুদ, যেটা উড়িষ্যার সম্বলপুরে রয়েছে। যদি তোমাকে হাইয়েস্ট ড্যাম বলা হয়, তাহলে একটু আগে বলছিলাম যে উত্তরাখণ্ডে ভাগীরথী রিভারের ওপর তেহরি ড্যাম হচ্ছে হাইয়েস্ট ড্যাম। ঠিক আছে, সেই রকমই তোমাকে যদি বলা হয় যে লার্জেস্ট লিফট ইরিগেশন প্রজেক্ট ইন ইন্ডিয়া, তাহলে লার্জেস্ট লিফট ইরিগেশন প্রজেক্ট হচ্ছে কালেশ্বরম প্রজেক্ট। এই কালেশ্বরম প্রজেক্টটা রয়েছে তেলেঙ্গানাতে, এবং কোন রিভার থেকে ওয়াটার নিয়ে এই প্রজেক্টটা বানানো হচ্ছে, সেটা হচ্ছে গোদাবরী রিভার। ঠিক আছে, সেটাও মনে রেখো যে গোদাবরী রিভার থেকেই কিন্তু এই কালেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্টটা বানানো হচ্ছে তেলেঙ্গানাতে। এরকম আরও একটা বলি যে ওয়েস্টার্ন ইন্ডিয়াতে তোমরা সর্দার সরোবর প্রজেক্ট খুব ফেমাস, নর্মদার ওপর, গুজরাটে রয়েছে, স্ট্যাচু অফ ইউনিটিও রয়েছে সেখানে। তো সেই যে সর্দার সরোবর প্রজেক্ট, সেই সর্দার সরোবর প্রজেক্ট কিন্তু আমাদের ওয়েস্টার্ন ইন্ডিয়াতে সবথেকে বড় প্রজেক্ট, মানে লার্জেস্ট প্রজেক্ট ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া বললে। কারণ এই সর্দার সরোবর ড্যাম থেকে নর্মদা ক্যানেলের যে নেটওয়ার্ক, সেটাও একটা হিউজ লেন্থের নেটওয়ার্ক রয়েছে নর্মদা ক্যানেল। তার উপরে আমরা কিন্তু সোলার এনার্জিও অনেক ডেভেলপ করছি, মানে সোলার প্যানেল কিন্তু এই ক্যানেলগুলোর ওপরে বসিয়ে আমরা এখান থেকে প্রচুর সোলার এনার্জিও ডেভেলপ করছি। তার সাথে সাথে বাকি সর্দার সরোবর ড্যাম থেকে যে ইলেকট্রিসিটি প্রোডাকশান করা হয়, সেটা শুধুমাত্র গুজরাট নয়, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এই 4টে স্টেটে সাপ্লাই করা হয়। সেই জন্য এই প্রজেক্টটা এই রিজিয়নের সবথেকে বড় প্রজেক্ট। তেমনি তোমাকে কোশ্চেন করা হয় যে ইন্ডিয়ার ফার্স্ট হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কোনটা, তাহলে যদি অপশানে থাকে সিদ্রাপং, তাহলে এই সিদ্রাপং জায়গাটা আমাদের দার্জিলিংয়ে রয়েছে। এই জায়গাটাতে একদম ওই 1897-98 এই সময়টায় ব্রিটিশরা প্রথম একটা চেষ্টা করেছিল যে হাইড্রো ইলেকট্রিসিটি বানানোর। সেইটা হয়েছিল দার্জিলিংয়ের সিদ্রাপংয়ে, কিন্তু খুব একটা সাকসেসফুল হয়নি, বা খুবই ছোট আকারের এটা প্রজেক্ট ছিল, এবং এখন প্রেজেন্টলি এটা নেই, উঠে গেছে। এরপরে যদি বলা হয় যে সবথেকে মেগা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এবং প্রথম কোথায় হয়েছিল, তাহলে সেটা হয়েছিল 1902 সালে কর্ণাটকে কাবেরী রিভারের ওপর শিবসমুদ্রম ওয়াটারফলসের কাছে। ঠিক আছে, তাই অপশানে সিদ্রাপং থাকলে সিদ্রাপং হবে, যদি না থাকে তাহলে কিন্তু শিবসমুদ্রম হচ্ছে ইন্ডিয়াও নয়, এশিয়ার মধ্যে প্রথম মেগা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, কাবেরী রিভারের ওপর শিবসমুদ্রম। চলো নেক্সট কি আছে দেখি। বলছে টোটাল নাম্বার অফ বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া। টোটাল নাম্বার অফ বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ইন্ডিয়াতে 18টা আছে। তোমরা জানো যে ইউনেস্কোর আন্ডারে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম শুরু হয়েছিল 1971 সালে, যাকে আমরা MAB বলি। সেই ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের আন্ডারে এই ইউনেস্কো স্বীকৃত কিছু বায়োস্ফিয়ার রিজার্ভ হয়। তা ইন্ডিয়া নিজেরা 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ নিজেরা ডিক্লেয়ার করেছি আমরা, তার মধ্যে থেকে 12টা এখনও অবধি ইউনেস্কো দ্বারা স্বীকৃত হয়েছে। তাই এই 18টার মধ্যে 12টা এরকম রয়েছে। কি কি রয়েছে তোমরা এখানেও দেখতে পাচ্ছ, চাইলে নিজেরাও বিভিন্ন জায়গায় ম্যাপ পেয়ে যাবে, ছবি থেকে মনে রেখো যে কোন স্টেটে কটা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, এবং কোন স্টেটে সব থেকে বেশি নাম্বার অফ বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, কোনটা ইন্ডিয়ার লার্জেস্ট বায়োস্ফিয়ার, কোনটা ইন্ডিয়ার স্মলেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, সেই জিনিসগুলো কিন্তু তোমরা নিজেরা একটু সার্চ করো। আচ্ছা, আর প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা, প্রথম মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা, আমি একটু এখানে বলে রাখি, তোমাদের হয়তো অনেকের এই জায়গাটা কনফিউশন হয় যে ফার্স্ট মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া। দেখো ইন্ডিয়াতে প্রথম মেরিন স্যাংচুয়ারি বা মেরিন ন্যাশনাল পার্ক বা মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে গালফ অফ কাচ, গুজরাট। ঠিক আছে, এই গালফ অফ কাচ হচ্ছে প্রথম মেরিন স্যাংচুয়ারি, প্রথম মেরিন ন্যাশনাল পার্ক, প্রথম মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ। বাট এটা আজও ইউনেস্কোর ম্যাপের আন্ডারে আসতে পারেনি। কিন্তু এর পরেও আমরা ইন্ডিয়াতে অনেক মেরিন এরকম বায়োস্ফিয়ার রিজার্ভ বা স্যাংচুয়ারি ডিক্লেয়ার করেছি। সেরকম একটা হচ্ছে গালফ অফ মান্নার। কোথায় রয়েছে না, তামিলনাড়ু, শ্রীলঙ্কার মাঝে এই জায়গাটায় গালফ অফ মান্নার। এই গালফ অফ মান্নারও পরবর্তীকালে ডিক্লেয়ার করা ইন্ডিয়ার একটা মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা কিন্তু ইউনেস্কোর আন্ডারে চলে এসছে, অর্থাৎ ম্যাপের আন্ডারে আসছে। তাই জন্য ইউনেস্কো দ্বারা স্বীকৃত ইন্ডিয়ার প্রথম মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ বললে তখন কিন্তু অ্যান্সার হবে গালফ অফ মান্নার। আর যদি তোমাকে শুধু প্রথম জিজ্ঞেস করে এবং গালফ অফ কাচ অপশানে থাকে, তাহলে কিন্তু গালফ অফ কাচ হবে রাইট অ্যান্সার। আচ্ছা, বলছে নাম্বার অফ ন্যাশনাল পার্ক ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 6টা ন্যাশনাল পার্ক আছে, তার মধ্যে সাউথ 24 পরগনা এবং নর্থ 24 পরগনা মিলিয়ে সুন্দরবন ন্যাশনাল পার্ক রয়েছে। সুন্দরবন সম্পর্কে শুধু ন্যাশনাল পার্ক নয়, কবে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হয়েছে, কবে টাইগার রিজার্ভ হয়েছে,
কবে র্যামসার সাইট হয়েছে, সবার লেটেস্ট র্যামসার সাইট হয়েছে 2019-এ। তাছাড়াও যা যা হয়েছে, বায়োস্ফিয়ার রিজার্ভ কবে হয়েছে, এই সমস্ত কিছু কিন্তু তোমার জেনে রাখা দরকার এবং সবসময় মাথায় রাখা দরকার। এগুলো যে কোনো পরীক্ষার পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্টেন্ট। আর ওয়েস্ট বেঙ্গলের এক্সাম হলে পরে তাহলে পরে তো বলবো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পার্সপেক্টিভ থেকেও খুবই ইম্পর্টেন্ট। তাছাড়াও সুন্দরবনে রিভার কী কী আছে, সুন্দরবনে যে ম্যানগ্রোভ ফরেস্ট পাওয়া যায় সেখানে কী কী স্পেসিস পাওয়া যায়, সেখানে অ্যানিম্যাল স্পেসিস কী কী পাওয়া যায়, ঠিক আছে। মানে শুধু রয়্যাল বেঙ্গল টাইগার জেনে বসে থাকলে হবে না, সেখানে কিন্তু প্রচুর পাখি পাওয়া যায়, টার্টেল পাওয়া যায়, সল্ট ওয়াটার ক্রোকোডাইল পাওয়া যায়, সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট স্পেসিস। আচ্ছা, আর বাকি যে 5টা ন্যাশনাল পার্ক, সেই 5টা আমাদের নর্থ বেঙ্গলে রয়েছে এবং সবকটা ডিস্ট্রিক্টে জেনারেলি একটা করে রয়েছে, একটা ডিস্ট্রিক্টে 2টো রয়েছে, ঠিক আছে। তাহলে আমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, প্রথমে দার্জিলিংয়ে সিঙ্গলীলা রেঞ্জে রয়েছে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। তারপরে আমরা যদি কালিম্পংয়ে যাই, কালিম্পংয়ে আমরা পাবো নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, লেপার্ডের জন্য খুব ফেমাস নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, ঠিক আছে। তারপরে আমরা যাব জলপাইগুড়িতে, জলপাইগুড়িতে আমরা পাবো গরুমারা ন্যাশনাল পার্ক, ঠিক আছে। আরও ইস্টে গেলে আমরা পাই আলিপুরদুয়ার, আলিপুরদুয়ারে রয়েছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক আর বক্সা জয়ন্তী ন্যাশনাল পার্ক, একটু আগেও বলছিলাম এই ভিডিওতেই, ঠিক আছে। তাহলে আলিপুরদুয়ার হচ্ছে এমন ডিস্ট্রিক্ট যেখানে ওয়েস্ট বেঙ্গলে 2টো ন্যাশনাল পার্ক রয়েছে, জলদাপাড়া এবং বক্সা। আর একটাই ন্যাশনাল পার্ক 2টো ডিস্ট্রিক্ট মিলিয়ে রয়েছে, তার এক্সাম্পল কিন্তু সুন্দরবন, নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা মিলিয়ে রয়েছে সুন্দরবন। আচ্ছা, নেক্সট বলেছিল যে হুইচ টাইপ অফ ফরেস্ট কভার্স ম্যাক্সিমাম এরিয়া ইন ইন্ডিয়া। তাহলে আমরা ন্যাচারাল ভেজিটেশনকে যে ডিভাইড করি, রেন ফরেস্ট বা এভারগ্রিন ফরেস্ট, তারপরে ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট, ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট, থর্নি টাইপের ফরেস্ট, তাদের মধ্যে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট ইন্ডিয়াতে সবথেকে বেশি রয়েছে। অর্থাৎ তোমাকে যদি অপশানে ময়েস্ট আর ড্রাই আলাদা করে না দেয়, শুধু ডেসিডুয়াস দেয়, তাহলে তো ডেসিডুয়াসই সবথেকে বেশি রয়েছে। যদি আলাদা করেও দেয় ময়েস্ট আর ড্রাই, তাহলে ময়েস্ট ডেসিডুয়াস সবথেকে বেশি রয়েছে। ডেসিডুয়াসকে বাংলায় কি বলে? পর্ণমোচী। অর্থাৎ ড্রাই সিজনে, শীতকাল বা গরমকালের শুরুর দিকে, বসন্তকালে যে সমস্ত গাছ তাদের পাতা ঝরিয়ে দেয়, তাদেরকে আমরা বলি ডেসিডুয়াস। এবার এই ডেসিডুয়াস ট্রিকে আমরা জেনারেলি পেয়ে থাকি 50 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটার রেনফলযুক্ত জায়গা, অ্যানুয়াল রেনফল এর মাঝে যেখানে হয়, তার মধ্যে 50 থেকে 110-20 অবধি আমরা পাই ড্রাই ডেসিডুয়াস, আর 120 থেকে 200 সেন্টিমিটার রেনফলযুক্ত জায়গায় আমরা পাবো ময়েস্ট ডেসিডুয়াস। আর 200-250 থেকেও বেশি যেখানে, সেই জায়গাতে আমরা পাই এভারগ্রিন ফরেস্ট বা যাকে আমরা রেন ফরেস্ট বলে থাকি। এবং আমাদের ইন্ডিয়া যেহেতু ট্রপিক্যাল মনসুন ক্লাইমেটের আন্ডারে আসে, তাই এই সমস্ত ভেজিটেশনগুলোর সবার শুরুতেই কিন্তু ট্রপিক্যাল ওয়ার্ডটা থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে, তাতে খুব একটা ম্যাটার করে না। মানে শুধু রেন ফরেস্ট আর ট্রপিক্যাল রেন ফরেস্ট বলা মানে একই ব্যাপার, শুধু ডেসিডুয়াস আর ট্রপিক্যাল ডেসিডুয়াস মানে কিন্তু একই জিনিস বোঝায়। চলো, আচ্ছা, নেক্সট তোমাদের বলে দিই, ডাব্লিউবিসিএস মেন্স তো হয়ে যাচ্ছে, 2024-এ আবার ডাব্লিউবিসিএস হবে, তার কিন্তু সামনের মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ঠিক আছে। পরীক্ষা এক্সপেক্টেড হচ্ছে ডিসেম্বরে হবে 2024-এ। তাহলে সেই ডাব্লিউবিসিএস 2024-কে ফোকাস করেও কিন্তু এডুমান্ত্রায় অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচই কিন্তু শুরু হচ্ছে আলাদা আলাদা করে, এবং এই অগাস্টের সেকেন্ড উইকের মধ্যে থেকেই শুরু হয়ে যাবে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও, তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্টও থাকছে। এবং ক্লাস সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই, এডুমান্ত্রার যারা আগের স্টুডেন্ট তাদের থেকে তোমরা রিভিউ পাবে যে এখানে পুরোটাই মেন্সকে ফোকাস করে বা কনসেপচুয়ালি প্রথম থেকে ক্লাস করানো হয়, তার সাথে সাথে ক্লাস মেটেরিয়াল এবং ক্লাস নোটসটা ইম্পর্টেন্ট হলেও আদার্স মেটেরিয়ালও সাইড বাই সাইড তোমাদেরকে দেওয়া হবে। এবং মক টেস্ট বা ক্লাস টেস্ট এত হবে যে 20-25 হাজার কোশ্চেন তোমার সলভ করা হয়ে যাবে, ঠিক আছে, ডাব্লিউবিসিএস পরীক্ষায় বসার আগে। তো সুতরাং আর দেরি না করে যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এই নিচে যে নাম্বার পাচ্ছ এডুমান্ত্রার, সেখানে কন্ট্যাক্ট করে খবর নিয়ে নিও। আর যারা যারা অনেক বছর ধরে হয়তো ডাব্লিউবিসিএস দিচ্ছ, ক্লিয়ার হচ্ছে না, আবারও দেবে, ঠিক আছে, তো তাদের জন্য বলি, তারা হয়তো বাকি সাবজেক্টগুলো অনেকটা নিজেদেরকে প্রিপেয়ার করে ফেলেছো এতদিনে, কিন্তু ল্যাঙ্গুয়েজ গ্রুপ প্র্যাকটিস করাটা দরকার, বেঙ্গলি এবং ইংলিশ। তাই শুধু সেইটা যদি তোমরা যারা যারা করতে চাইছো যে বেঙ্গলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপার প্র্যাকটিস করে যাওয়া ডেলি, তো তাদের জন্যও কিন্তু মাত্র মান্থলি 700 রুপিসে তোমরা বেঙ্গলি এবং ইংলিশ ক্লাস করতে পারবে, টেস্ট দিতে পারবে এবং তোমাদের খাতাও কিন্তু কারেকশান করা হবে। চলো আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। বলছে কয়ের ইন্ডাস্ট্রি ইজ ম্যাক্সিমাম ডেভেলপড ইন। কয়ের ইন্ডাস্ট্রি মানে কি না, নারকেল গাছ, নারকেল তার যে ওয়েস্টেজ হয়, নারকেলের ছোবড়া,
তার থেকে যে ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, অর্থাৎ নারকেলের দড়ি হচ্ছে, পাপোশ হচ্ছে, চট হচ্ছে, বস্তা হচ্ছে, এই সমস্ত কিছু। তাহলে ইন্ডিয়ার যে স্টেটে নারকেল সবথেকে বেশি পাওয়া যায়, কোকোনাট প্রোডাকশন লিডিং যে স্টেট, সেখানেই আমরা দেখব যে কয়েল ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে। তাহলে খুব ইজি কনসেপ্ট। তাহলে সবথেকে বেশি কেরালাতে পাই আমরা নারকেল গাছ, তাই কয়েল ইন্ডাস্ট্রি সবথেকে বেশি কেরালাতেই ডেভেলপ করেছে। নেক্সট হচ্ছে প্ল্যান্টেশন ক্রপ ইন ইন্ডিয়া। প্ল্যান্টেশন ক্রপ কাকে বলবো, বা প্ল্যান্টেশন ক্রপ কীরকম টাইপের সয়েলে হয়। তাহলে যে সমস্ত জায়গায় ইন্ডিয়াতে হেভি রেনফল হয়, সেইখানে আমরা দেখি যে রেড সয়েল থেকে ল্যাটেরাইট সয়েলে পরিণত হয়ে গেছে, এবং সেই জায়গাগুলোতে হেভি রেনফল হওয়াতে প্রচুর ডেন্স ফরেস্ট বা ভেজিটেশনও কিন্তু পাওয়া যায়। তো এই সমস্ত জায়গায় আমরা দেখব যে এগ্রিকালচার নর্মালি খুব একটা ভালো হয় না, যে ল্যাটেরাইট সয়েল, তাতে নিউট্রিয়েন্ট খুব কম। তো সেই জন্য আমরা এগ্রিকালচারাল ক্রপ তো খুব একটা কিছু করতে পারি না, বাট আমরা সেই জঙ্গল কেটে ফেলে, অর্থাৎ ডিফরেস্টেশন করে আমরা এরকম প্ল্যান্টেশন এগ্রিকালচার করতে পারি। সেই প্ল্যান্টেশন এগ্রিকালচার সেগুলোই হয় জেনারেলি, যেগুলো আমরা মানে খাবার হিসেবে কম ইনটেক করি, আমরা বিক্রি করি মার্কেটে বেশি। সেই জন্য প্ল্যান্টেশন ক্রপ যারা হয় তারা কিন্তু অন্য দিক দিয়ে বলতে গেলে ক্যাশ ক্রপ বা কমার্শিয়াল ক্রপও বটে। তো তার মধ্যে আমাদের পানীয় হিসেবে, বেভারেজ হিসেবে টি এবং কফি আসে। টি তোমরা জানো যে আসামে সবথেকে বেশি হয়, ওয়েস্ট বেঙ্গল, দার্জিলিং টি হচ্ছে ফেমাস। আর কেরালা, আন্নামালাই, কার্ডামম, নীলগিরি, এই রিজিয়ানটায় যদি আমরা চলে যাই, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু মিলিয়েই রয়েছে নীলগিরি রিজিয়ান, সেই জায়গাটাতে আমরা দেখব রাবার বলো, বিভিন্ন টাইপের স্পাইসেস বলো, টোব্যাকো বলো, বা অন্যান্য কিছু অয়েল টাইপের, হ্যাঁ, অয়েল সিড বা সেরকম কোনো প্ল্যান্টও কিন্তু হয়ে থাকে অ্যাজ এ প্ল্যান্টেশন এগ্রিকালচার। তাহলে যারা সেখানে অলরেডি ছিল না, আমরা সেখানে প্ল্যান্টেশন করেছি, দিয়ে করছি, তাদেরকে প্ল্যান্টেশন এগ্রিকালচার বলে। জেনারেলি এদের বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেমন রাবার। রাবার একটা গাছ লাগালে বহু বছর থাকে, সেখান থেকে তুমি কন্টিনিউ রাবার পাবে প্রতি বছর। আবার টি, কফি, স্পাইসেস, এদের বিভিন্ন জনের বিভিন্ন রকম, কারোর একবার গাছ লাগালে 10 বছর লাই করে, কারোর হয়তো 3-4 বছর করে, বাট প্রতি সিজনে বা প্রতি বছর তুমি এখান থেকে কিন্তু আউটপুট পাবে। তাহলে এরা সবাই কিন্তু ক্যাশ ক্রপ বা কমার্শিয়াল ক্রপও বটে। এদের মধ্যে রাবার সম্বন্ধে স্পেশালি একটু মনে রেখো যে বাকি যে জিনিসগুলো নীলগিরি রিজিয়ানে খুব ফেমাস, বড় বড় গাছের কথা বলছি, যেমন স্যান্ডেলউড, ঠিক আছে, একমাত্র ইন্ডিয়ার মধ্যে নীলগিরি রিজিয়ানে সবথেকে বেশি পাওয়া যায়। ইউক্যালিপটাস এই রিজিয়ানে সবথেকে বেশি পাওয়া যায়। রাবারও তাই, ওই রিজিয়ানেই পাওয়া যায়। এদের সবার মধ্যে একমাত্র রাবার হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন স্পেসিস বা রেন ফরেস্টের একটা স্পেসিস হচ্ছে রাবার। বাকি যেগুলো বললাম সেগুলো সবাই ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস স্পেসিস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট তাহলে প্ল্যান্টেশন এগ্রিকালচার নিয়ে এত কথা হচ্ছে, প্ল্যান্টেশন এগ্রিকালচার কোথায় বেশি হয় তাও বললাম। তাহলে প্ল্যান্টেশন এগ্রিকালচার মানে প্ল্যান্টেশন ক্রপকে রিলেটেড রিসার্চ ইনস্টিটিউট, তার হেডকোয়ার্টারও আমরা কেরালাতেই পাবো, কেরালার কাসারগোদ বলে জায়গাটায় রয়েছে, ঠিক আছে। নেক্সট কিছু ইনস্টিটিউট এরকম দেখবে প্রচুর কোশ্চেনে তোমাদের জিজ্ঞেস করা হয় যে হেডকোয়ার্টার কোথায়, ঠিক আছে, যেমন ইন্ডিয়ান রেলওয়েরও জিজ্ঞেস করা হয়, সেরকম বিভিন্ন এরকম রিসার্চ সেন্টার, ইনস্টিটিউট, এই যে অ্যাপেক্স বডিগুলো রয়েছে তাদের হেডকোয়ার্টার জিজ্ঞেস করা হয়। ঠিক সেরকমই সুগার ইম্পর্টেন্ট এবং সুগার কেন, এই দুটোই ইম্পর্টেন্ট। যে সুগার রিসার্চ ইনস্টিটিউট আমাদের উত্তরপ্রদেশের কানপুরে রয়েছে, আর সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট এটা উত্তরপ্রদেশের লখনৌতে রয়েছে। কেন ইম্পর্টেন্ট? উত্তরপ্রদেশ এখনও ইন্ডিয়াতে সুগার কেন প্রোডাকশানের দিক দিয়ে 1 নম্বরে রয়েছে, টপ স্টেট। কিন্তু ধীরে ধীরে আমরা দেখব যে নর্থ ইন্ডিয়ার ফার্টাইল অ্যালুভিয়াল সয়েলকে ছেড়ে এই সুগার কেন প্রোডাকশান আস্তে আস্তে সাউথ ইন্ডিয়ার দিকে শিফট করে যাচ্ছে। তার কিছু কারণ রয়েছে, কারণ আমাদের নর্থ ইন্ডিয়ান প্লেন্সে পপুলেশন, টোটাল পপুলেশন বা পপুলেশন ডেন্সিটি খুব বেশি, তাই ফুড ক্রপের ডিমান্ড বেশি, তাই জন্য এখানে সুগার কেন না করে ফুড ক্রপকে বেশি প্রেফারেন্স দেওয়া হয়। 2 নম্বর কথা হচ্ছে সুগার কেনে আমাদের মানে একটা হিউমিডিটি দরকার, ওয়াটার অ্যাভেলেবিলিটি দরকার। আমাদের নর্থ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ওয়াটার অ্যাভেলেবেল রয়েছে, কারণ সেখানে পেরিনিয়াল রিভারের নেটওয়ার্ক অনেক ভালো, ক্যানেল, টিউবওয়েল এগুলোও রয়েছে। কিন্তু আমাদের সাউথ ইন্ডিয়াতে যদি আমরা দেখি তাহলে সেখানে যে ব্ল্যাক সয়েলটা পাওয়া যায় সেটা আবার অ্যালুভিয়াল সয়েলের থেকে তার ওয়াটার রিটেনিং ক্যাপাসিটি বেশি, তাই ব্ল্যাক সয়েলে কম ইরিগেশন দিতে হয় এবং সেখানেও সুগার কেন অনেক ভালো হয়। দেখা যাচ্ছে যে ব্ল্যাক সয়েলে যে সুগার কেন হচ্ছে তাতে সুক্রোজ কন্টেন্ট কিন্তু অনেক বেশি হচ্ছে, তাই জন্য অনেক বেশি প্রফিটেবল হচ্ছে। তাই জন্য আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সুগার ইন্ডাস্ট্রি বা সুগার কেন এটা কিন্তু নর্থ ইন্ডিয়া থেকে সাউথ ইন্ডিয়ার দিকে আস্তে আস্তে শিফট করে যাচ্ছে। এবং সেই জন্য
আমরা দেখব যে সুগারকেন ব্রিডিং ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এইটা কিন্তু রয়েছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। ঠিক আছে, এই তিনটেই ইম্পর্টেন্ট এবং তিনটের মধ্যে তোমাদের গুলিয়ে যাওয়ার চান্স বেশি, তাই জন্য একটু এক্সপ্লেন করে দিলাম যে সুগারকেন এখন শিফট করছে সাউথ ইন্ডিয়ায় বেশি, তাহলে ব্রিডিং করব বেশি, আরও বেশি সেইটা সাউথ ইন্ডিয়াতে। ঠিক আছে, বাকি সুগার রিসার্চ ইনস্টিটিউট সুগারকেন সেগুলো দুটোই ইউপিতে রয়েছে। ঠিক আছে, কানপুরে হচ্ছে সুগার, লখনৌতে হচ্ছে সুগারকেন। আচ্ছা, বলেছিল ঝুম এগ্রিকালচার, তাহলে ঝুম এগ্রিকালচার, এই ঝুম একটা রিজিওনাল নাম, অ্যাকচুয়ালি বলা হয় এটাকে শিফটিং এগ্রিকালচার। কীরকম জিনিস ব্যাপারটা না, এটা ইন্ডিয়ার একটা প্রিমিটিভ ওয়ে অফ এগ্রিকালচার। এখনও তোমরা বিভিন্ন ট্রাইবাল গ্রুপের মধ্যে এটা দেখতে পাবে, যে যারা জেনারেলি প্ল্যাটু রিজিয়ানে বা হিলি একটু মাউন্টেনিয়াস রিজিয়ানে থাকে, সেই জায়গাটাতে কি হয়, বা যারা বলতে পারো একটু যাযাবর গোছের গোষ্ঠী রয়েছে, হ্যাঁ যাযাবর শ্রেণীর, তারা কি হয় না কোনো একটা জায়গায় কোনো একটা ফিল্ডে এগ্রিকালচার করলো কিছু একটা, তারপরে সেখান থেকে হারভেস্ট হয়ে যাওয়ার পর সেইটাকে হয় আগুন জ্বালিয়ে দেয়, তা না হলে সেই জমিটা ফেলে রেখে অন্য কোনো একটা জায়গায় গিয়ে নতুন কোনো ল্যান্ডে গিয়ে আবার এগ্রিকালচার করে। তো স্বাভাবিকভাবেই শিফট হচ্ছে, তাই জন্য এগ্রিকালচারটার নাম শিফটিং এগ্রিকালচার। বা অনেক সময় দেখা যায় যে এরকম হিলি রিজিয়ানে বা মাউন্টেনিয়াস স্লোপে কোথাও ফরেস্ট রয়েছে ছোটোখাটো, সেই জায়গায় গাছপালা কেটে এরকম আগুন জ্বালিয়ে দিয়ে পরিষ্কার করে তারপর সেখানে এগ্রিকালচার করলো। আবার 1 বছর না হোক 2 বছর 3 বছর করার পর সেই ল্যান্ডটাকে ছেড়ে দিয়ে অন্য ল্যান্ডে চলে গেল। তো এইটাকেই বলা হয় অ্যাকচুয়ালি শিফটিং এগ্রিকালচার। এবং যেহেতু মাঝে মাঝেই দেখা যায় যে শিফটিং এগ্রিকালচারে এইভাবে গাছপালা অনেক সময় পুড়িয়ে দেওয়া হয় জমিকে ক্লিয়ার করার জন্য, তাই জন্য কিন্তু শিফটিং এগ্রিকালচারকে বা শিফটিং কাল্টিভেশনকে স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচারও বলা হয়। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার, এটা বলতেও আমরা কিন্তু শিফটিং কাল্টিভেশনকেই বুঝবো। তো এই শিফটিং কাল্টিভেশনের আবার ইন্ডিয়ার বিভিন্ন দিকে বিভিন্ন রিজিয়নে আলাদা আলাদা রিজিওনাল নেম আছে। যদি আমরা নর্থ ইস্টের দিকে যাই, তাহলে এই নর্থ ইস্টের যত স্টেট পাওয়া যায় এই জায়গায় যে শিফটিং এগ্রিকালচার দেখা যায় তাকে আমরা লোকালি বলে থাকি ঝুম। কিন্তু যদি তোমরা ওয়েস্টার্ন ঘাটে চলে যাও, তাহলে ওয়েস্টার্ন ঘাটে যে শিফটিং এগ্রিকালচার তাকে তোমরা দেখবে যে কুমারী নামে ডাকা হয়। ঠিক আছে, আবার অন্ধ্রপ্রদেশে যদি যাও তাহলে দেখবে এই শিফটিং কাল্টিভেশনটাকেই আমরা পদু বলে থাকি লোকালে। তো এগুলো সবাই কিন্তু শিফটিং এগ্রিকালচার, ইন্ডিয়ার রিজিওনাল বিভিন্ন নেম রয়েছে। তোমরা যদি মধ্যপ্রদেশে যাও তাহলে দেখবে এটাকে বেওয়ার বা দাহিয়া বলা হয়ে থাকে। ঠিক আছে, এরা সবাই শিফটিং এগ্রিকালচার। ঝুমকে শুধুমাত্র নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে বলা হয় ঝুম। আচ্ছা, বলেছে লার্জেস্ট প্রডিউসার অফ অয়েল সিড। অয়েল সিড প্রোডাকশানের দিক দিয়ে রাজস্থান কিন্তু টপ। আমাদের মোটামুটি যে জায়গাগুলোতে রেনফল কম হয়ে থাকে, অর্থাৎ আমরা ড্রাইল্যান্ড ফার্মিং করতে পারি, মূলত আমাদের এই সেন্ট্রাল ইন্ডিয়া, ওয়েস্টার্ন ইন্ডিয়া এই জায়গাটাতে, সেইখানেই আমরা দেখব অয়েল সিড বেশি হয়ে থাকে। বাট রাজস্থান হচ্ছে টপ প্রডিউসার অফ অয়েল সিড ইন ইন্ডিয়া। তো জেনারেলি মাস্টার্ড টাস্টার্ড এগুলোতে রাজস্থানই টপ। একমাত্র যেটা এক্সেপশন সেটা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে সানফ্লাওয়ার প্রোডাকশন। ঠিক আছে, সানফ্লাওয়ার অয়েল এটাও একটা অয়েল প্রোডাকশনেরই পার্ট। তাহলে সানফ্লাওয়ার কিন্তু সব থেকে বেশি হয় কর্ণাটকে। ঠিক আছে, লিডিং প্রডিউসার অফ সানফ্লাওয়ার হচ্ছে কর্ণাটক। আচ্ছা, তারপরে বলেছে টপ কটন প্রডিউসিং স্টেট। কটন ব্ল্যাক সয়েল ইন্ডিয়াতে সব থেকে ভালো হয়, মহারাষ্ট্র আর গুজরাট এই দুটো জায়গাতেই সব থেকে বেশি ব্ল্যাক সয়েল রয়েছে। তাই কটন কাল্টিভেশনটা শুধুমাত্র ইন্ডিয়ার এই ডেকান ট্র্যাপের আশেপাশের রিজিয়ানেই কনসেন্ট্রেটেড, যেখানে ব্ল্যাক সয়েল পাওয়া যায়। ঠিক আছে, তো তার মধ্যেও যদি দেখো যে রিসেন্টলি কটন প্রোডাকশানের দিক দিয়ে আমরা কিন্তু দেখব গুজরাট 1 নম্বরে রয়েছে। এবং তোমরা জানো যে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া আহমেদাবাদকে বলা হতো, বাট কটন পলিস অফ ইন্ডিয়া যদি বলে, বা ইন্ডিয়ার কটন ক্যাপিটাল বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি সব থেকে বেশি কিন্তু এখন মুম্বাইকে বেস করে ডেভেলপ করছে, বা গুজরাটের থেকেও মহারাষ্ট্রে বেশি হয়ে গেছে। ঠিক আছে, তাই কটন প্রোডাকশানে গুজরাট এগিয়ে থাকলেও টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রেজেন্টলি মহারাষ্ট্র টপে রয়েছে, এবং মুম্বাইকে সেই জন্য কটন পলিস অফ ইন্ডিয়া বলা হয়। আচ্ছা, নেক্সট বলেছি ম্যাক্সিমাম গ্রাউন্ডনাট প্রডিউসিং স্টেট। গ্রাউন্ডনাট সব থেকে বেশি গুজরাটে হয়ে থাকে। জি ফর জি মিলে গেছে। ঠিক আছে, তো মনে রাখতে অসুবিধা হবে না, গ্রাউন্ডনাট সব থেকে বেশি আমরা গুজরাটেই পাবো।
তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে যাবতীয় যা কিছু ইনফরমেশন শেয়ার করলাম, যদি তোমাদের মনে হয় যে তোমাদের উপকারে আসবে, তোমরা নতুন কিছু শিখতে পারলে আজকের ভিডিওটা থেকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং অন্যান্য যারা যারা কম্পিটিটিভের অ্যাসপিরেন্ট রয়েছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও উপকৃত হতে পারে। আর কি বলবো, সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটাকে, আর ফলো করো আমাদের এডুমান্ত্রা চ্যানেলকে। অন্যান্য সাবজেক্টের ওপর, বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকের ওপর ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের মতো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।